খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 12 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ডাক্তার ভাই বোনদের বলছি, খুব দ্রুত বদল দেখতে পাবেন, বললেন রাজীব কুমার। রাজনীতির খেলা নেই, ভোর রাতে কেন মেল মমতাকে, জবাব দিলেন ডাক্তাররা। শর্ত রেখে আলোচনা নয়, চিকিৎসকদের সুপ্রিম বার্তা মনে করালো নবান্ন। পাবলিক মরছে, তাহলে ডাক্তারেরা সুরক্ষিত থাকবেন কেন, হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। ছলনা করছেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অধীর চৌধুরী। ভাবাহাতির প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু। টাকা অফার করার অভিযোগ উঠছে, সন্ধ্যায় সিবিআই দফতরে হাজির ডিসি নর্থ। বৃহস্পতিতে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসছে না নবান্ন, পরে জানানো হবে দিনক্ষণ। অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান, বললেন বিজেপি অফিসে এসেছিলাম, রাজনীতির রং লাগাতে আসিনি। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। আমরা আশাহত, কোনো শর্ত রেখে আলোচনা করা যায় না, সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে জুনিয়র ডাক্তারদের এমনটাই বার্তা দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুধু তাই নয়, সিএমওতে ভোর 3:50 ইমেল করা নিয়েও প্রশ্ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এর পেছনে রাজনীতি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। প্রায় 28 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। আর সেই সাংবাদিক বৈঠক থেকেই একের পর এক প্রশ্ন তোলা হলো। একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো ধরনের রাজনীতির প্রলোভনে পা না দেওয়ার কথাও বলা হয়েছে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ স্পষ্ট করে দিয়েছেন, আন্দোলনের পেছনে কোনো রাজনীতি নেই। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, জুনিয়র চিকিৎসক ভাইদের কাছে অনুরোধ করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা কাজে ফেরার। আজকেও তাদের মেল করা হয়েছিল, গঠনমূলক আলোচনা করতে চেয়েছিলাম, আর তা অবশ্যই খোলা মনে। কিন্তু যে ইমেল করা হয়েছে তাতে খোলামেলা আলোচনার পরিবেশ ছিল না বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্য সচিব। তার কথায় কোনো শর্ত রেখে আলোচনা হতে পারে না। যদি মনে করা হয় যে শর্ত মেনেই আলোচনা হবে, সেটা বোধহয় ঠিক নয়। আমরা এখনও মনে করি ওনারা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে খোলামেলা আলোচনায় আসুন। তবে জুনিয়র ডাক্তাররা যে মেল পাঠিয়েছে সেটা আমাদের আহত করেছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন মনোজ পন্থ। এদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনীতি রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, গরিব মানুষ পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, আর তা যাতে না হন সেজন্যই আমরা চেষ্টা চালাচ্ছি। আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে, প্রত্যেককে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে হবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিএমওতে কেন ভোর 3:50 মেল করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এমনকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। শুধু তাই নয়, মন্ত্রীর কথায় যেভাবে শর্ত আরোপ করা হয়েছে তাতে মনে হচ্ছে পেছনে কোনো রাজনীতির খেলা রয়েছে। এই প্রসঙ্গে ফের একবার সুপ্রিম কোর্টের বার্তা আন্দোলনরত ডাক্তারদের মনে করান চন্দ্রিমা ভট্টাচার্য। আরও বলেন, মঙ্গলবার বিকেল 5টায় সুপ্রিম কোর্টের সময় শেষ হয়েছে, তাও মাননীয় মুখ্যমন্ত্রী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। তবে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কী করা যায় না যায় সেটা ভাবছি। জুনিয়র ডাক্তারদের বলবো, আপনারা রাজনীতির মধ্যে না গিয়ে এই নোবেল প্রফেশনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। আসুন খোলা মনে, শর্ত দিয়ে নয়। শর্ত দিলে কিছু হবে না। আপনারা যদি খোলা মনে আলোচনা করে কাজে ফিরে যান, তাহলে বোধহয় সকলেরই ভালো হবে বলেও বার্তা দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন, এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের অন্য কেউ এই বিষয়ে বক্তব্য করবেন না, একমাত্র তিনি আরজিকর ঘটনার আন্দোলনের বিষয়ে কথা বলবেন। কিন্তু 24 ঘন্টাও গেল না, তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির। রীতিমতো আন্দোলনকারীদের দেখে নেবার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। চিকিৎসকরা যদি তাদের নিরাপত্তা আর স্বার্থ দেখতে থাকেন, আমরা তো আর চুপচাপ মেনে নেব না। আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন, মন্তব্য হুমায়ুন কবিরের।
তিনি আরও বলেন, মুর্শিদাবাদের মানুষরা যখন এটা নিয়ে রাস্তায় নামবেন তখন ডাক্তারবাবুরা কি করবেন তারা বুঝবেন। মানুষ মরছে, তাহলে ডাক্তাররা কেন সুরক্ষিত থাকবেন? হুমায়ুন কবিরের এই বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন বিতর্কিত মন্তব্য করলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। সময় নাও, ক্লান্ত হবে, ক্লান্ত হলে বশীভূত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে এই পন্থা অবলম্বন করছেন। ঠান্ডা মাথায় এই কথা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরজিকর কাণ্ড প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী চাইলে আগেই আলোচনা করতে পারতেন, ঘটনার পর ৩২ দিন কেটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সময় দিচ্ছেন ক্লান্ত হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই চালাকি করছেন, সরাসরি মন্তব্য করেছেন অধীর চৌধুরী। আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বলতে চান, এই হিসেবে তিনি প্রমাণ করতে চান আন্দোলনকারীদের পাশে রয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছলনা, শঠতা। জনসমক্ষে তিনি প্রমাণ করতে চাইছেন আন্দোলনকারীদের পক্ষে, কিন্তু সদিচ্ছা, আন্তরিকতা থাকলে ৩২ দিন কেন সময় লাগবে? প্রশ্ন অধীর চৌধুরীর। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও, তিনি নানা রকম চালাকি করলেন। কখনো মস্তান দিয়ে হাসপাতাল ভাঙচুর করলেন, কখনো পুলিশ দিয়ে ভয় দেখালেন, কখনো নিজে খোলা মঞ্চে দাঁড়িয়ে তাদের থ্রেট করছেন। এত কিছু যখন কাজে লাগলো না, তখন তিনি আবার আলোচনার টেবিলে বসে আরেকটা নাটক করছেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। মুখ্যমন্ত্রী নিজে কেন তাদের ডেকে পাঠাচ্ছেন না, বা নিজে কেন আন্দোলনকারীদের কাছে পৌঁছে যাচ্ছেন না? স্বাস্থ্য সচিব মুখ্য সচিবদের দিয়ে ডেকে পাঠাচ্ছেন কেন, সেই প্রশ্ন তুলেছেন অধীর। আজ আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্য বার্তা পাঠিয়েছেন মুখ্য সচিব। ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দলকে নবান্নে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। ১১ই সেপ্টেম্বর, ঠিক এই দিনে শিকাগো শহরে বিশ্বের বিবেক জাগরণ ঘটিয়েছিলেন এক বাঙালি, তিনি স্বামী বিবেকানন্দ। তার ১৩১ বছর বাদে আরজিকর কাণ্ডে যখন বিবেক দংশনে ক্ষতবিক্ষত সেই জাতি, তখন সিমলা স্ট্রিট থেকে বিবেক জাগরণ যাত্রায় প্রতিবাদী মিছিলে সামিল হলেন মিঠুন চক্রবর্তী। ভাঙা হাতে প্লাস্টার, তবুও দমে যাননি, পথে নেমেছেন মহাগুরু। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের কড়া প্রতিক্রিয়া দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি, কিন্তু বিগত ১ মাসে ন্যায় বিচারের দাবিতে বাংলার প্রতিবাদী সত্তা দেখে মিঠুনের যেন স্বপ্ন পূরণ ঘটে। তাই তো সেপ্টেম্বর মাসের পয়লা সপ্তাহে শহরে পা দিয়েই মহাগুরু বলেন, এই বাংলাই দেখতে চেয়েছিলাম। এবার পথে নামলেন মিঠুন চক্রবর্তী। বুধবার বিকেল ৪টে নাগাদ হেদুয়ায় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে মিছিল শুরু হয়। শ্যামবাজার ৫ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হচ্ছে তাদের কর্মসূচি। এই মিছিলে মিঠুন চক্রবর্তীকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকার। তার ডাকেই এদিন বিকেলে বিবেক জাগরণ যাত্রায় অভয়ার ন্যায় বিচার চেয়ে পা মেলালেন মহাগুরু। জল্পনা ছিল আগে থেকেই যে এই প্রতিবাদী মিছিলে হয়তো সামিল হবেন তিনি। দিন কয়েক আগেই অসুস্থ শরীরে ভাঙা হাত নিয়ে কলকাতায় এসেছেন তিনি শাস্ত্রী ছবির প্রচারের জন্য। পেশার প্রতি কর্তব্যের পাশাপাশি প্রতিবাদেও সামিল হলেন মিঠুন। তবে সিনেমার প্রচারের যাতে রাজনৈতিক রং না লাগে সেজন্য তখন আরজিকর নিয়ে প্রতিক্রিয়া দিতে আপত্তি জানিয়ে বলেন, এখন বললে বলবে, বিজেপির লোক বলছে তাই কিছু বলবো না। আরজিকর কাণ্ডে বাংলার শিল্পী মহলের প্রতিবাদ নিয়ে নেটপাড়ার একাংশ যখন নিত্য দিন কটাক্ষ করে যাচ্ছে, তখন নিন্দুক সমালোচকদের কাজ কলা দেখিয়ে বারবার সিনেমা পাড়ার সদস্যরা সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কলকাতার রাজপথে নেমে তিলোত্তমার বিচার চাইছেন। চোখে আঙুল দিয়ে নিন্দুকদের দেখিয়ে দিচ্ছেন তারা দমে যাবার পাত্রপাত্রী নন। প্রতিটি প্রতিবাদের মিছিলে সমবেত স্বরে একটা ধ্বনি, জাস্টিস ফর আরজিকর। বাংলার ৮ থেকে ৮০ চোখে প্রতিবাদী আগুন দেখে খুশি মিঠুন চক্রবর্তী। মহাগুরু বলেছিলেন, এই বাংলাটাকেই আমি দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আরজিকর কাণ্ডে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। প্রশ্ন উঠেছে একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তাকে নিয়ে। আর এবার সিবিআই দফতরে হাজির হলেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এই প্রথম তাকে তলব করা হলো সিবিআই দফতরে। ডিসিডিডি স্পেশালকে সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় সিবিআই দফতরে প্রবেশ করতে দেখা যায় ডিসি নর্থকে।
এই পুলিশ কর্তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন চিকিৎসক পড়ুয়ারা। অন্যদিকে নির্যাতিতার মা বাবার অভিযোগ ছিল মেয়ের মৃত্যুর পর ডিসি নট টাকা দেওয়ার কথা বলেছিলেন তাদের। সেই বিতর্কের মাঝেই তলব করা হয় অভিষেক গুপ্তাকে। গত 8ই সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনে যোগ দিয়ে তিলোত্তমার বাবা জানিয়েছিলেন ঘটনার দিন রাতে ঠিক কী হয়েছিল। সেই সময় তিনি জানান, ময়নাতদন্তের পর যখন তার মেয়ের দেহ বাড়ি নিয়ে যাওয়া হয় তখন সেখানে ছিল কয়েকশো পুলিশ। দেহ যখন তাদের ঘরে শায়িত তখন পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে ডিসি নট টাকা দিতে চেয়েছিলেন বলে অভিযোগ তিলোত্তমার বাবার। এখানেই বিতর্কের শেষ নয়। তিলোত্তমার বাবা এই অভিযোগ তোলার পর যখন বিতর্ক বাড়ে তখন তৃণমূলের তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তিনিই পুলিশের টাকা অফার করার বিষয়টি অস্বীকার করছেন। পরে ওই ভিডিও সম্পর্কে তিলোত্তমার মা বাবা জানান, আসলে টাকার কথা অস্বীকার করে ভিডিও রেকর্ড করতে বাধ্য করেছিল পুলিশ। কার্যত চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। এদিনই ফের তলব করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি স্পেশালকে। বুধবারই সিবিআই দপ্তরে যান বিদিত রাজ বুন্দেল। এর আগেও তাকে তলব করা হয়েছিল। আরজিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁজ তীব্রতর হোক চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন নিরামিষ আন্দোলনে কিছু হবে না। শুভেন্দুর কথায়, আমাদের তাড়াহুড়ো নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবো। আরজিকর কাণ্ডের জের লক্ষ্মীবারের স্বাস্থ্য বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী। ছাত্র সমাজের নবান্ন চলো অভিযানের মতোই গণ আন্দোলন চান শুভেন্দু। সেদিনের কর্মসূচিতে গ্রেপ্তার হওয়া 198 জন জামিনে ছাড়া পেয়েছেন। তাদের সংবর্ধিত করা হয় শুভেন্দুর নেতৃত্বে। শুভেন্দু বলেন, লকআপে 24 থেকে 25 জনকে রাখা হয়েছিল। জামা কাপড় বদলের সুযোগ দেওয়া হয়নি, বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, তাতেও আন্দোলনকারীদের স্পিরিট দমাতে পারেনি। শুভেন্দু বলেন, সরকার চাপে পড়েছিল একদিনই, অগস্টের 27 তারিখ। নিরামিষ আন্দোলনে কিছু হবে না। আমি তৃণমূলকে ভালো করে চিনি, 21 বছর দল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন সকাল 10টায় নবান্নতে আসেন না, সেদিন 10টার আগে পৌঁছান। মন্ত্রীদের ডেকে এনেছিলেন, তারা ব্রেকফাস্ট লাঞ্চ নবান্নতেই করেন। শুভেন্দু বলেন, সেদিন একটার পর একটা ব্যারিকেড যখন ভাঙছিল মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় তখন উত্তেজিত। 14,500 পুলিশ নামিয়েছিলেন। সব জেলা থেকে জল কামান আনা হয়। গ্যাস ভর্তি বজ্র ছিল। জল কামানের জল শেষ হলে সাঁতরাগাছিতেই হাই ড্রেনের জল ভরে জল কামান চালানো হয়। ভিডিও আছে। রাজ্যের বিরোধী দলনেতার কথায় নড়াতে হলে 27 তারিখের মতো লড়তে হবে। ওর কোনো অনুভূতি নেই। স্বাস্থ্য ভবনের সামনে 7 দিন বসে থাকলেও ওর কিছু যায় আসে না। যিনি আমার কাছে হেরে শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হন, তার ক্ষমতা ছাড়া কোনো অনুভূতি নেই। আমি জানি কি করতে হয়, প্রস্তুতি চলছে। শুভেন্দু বলেন, চাকরি দাও নয়তো বাড়ি যাও, এই দাবিতে আন্দোলন হবে। ফের ব্যারিকেড ভাঙার মতো আন্দোলন করতে হবে। বেকারত্ব বড় সমস্যা। আমি সমমনোভাবাপন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবো। নন্দীগ্রাম ও নেতাইকে কেন্দ্র করে জঙ্গলমহলের গণ আন্দোলনের সমন্বয়ের দায়িত্বে ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজেপির সতীর্থদের নিয়ে ফের বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে জুনিয়র চিকিৎসকরা গো ব্যাক স্লোগান দেননি বলে দাবি শুভেন্দুর। তিনি কয়েকজনকে চিহ্নিত করে নিশ্চিত হয়েছেন এরা যাদবপুর থেকে আসা। ফলে চিকিৎসকদের আন্দোলনে কারা মিশে থাকছেন সেজন্য সতর্ক থাকার বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, চিকিৎসকরা ন্যায্য দাবিতেই আন্দোলন করছেন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। খবর শেষ হলো।